আপনার কথা শোনা যাচ্ছে না। ওয়ালাইকুম সালাম। আমি এখনো শুরু করিনি আসলে। হ্যাঁ, সবাই কি জয়েন করেছে? কিছু বাকি আছে ম্যাডাম, আমি বলে দিচ্ছি গ্রুপে। বলে দাও যে একটু জলদি জয়েন করতে সবাইকে। ওখান থেকে কিভাবে আমরা ফ্যাক্টর অফ সেফটি বের করতে পারি। আজকে আমরা ফাইনাইট স্লোপের বিভিন্ন মেথড দেখব, যেগুলোর মাধ্যমে আমরা স্লোপগুলো ডিজাইন করতে পারি বা ফ্যাক্টর অফ সেফটি বের করতে পারি। ঠিক আছে, তো প্রথমে ইনফাইনাইট স্লোপ কি ছিল? ইনফাইনাইট স্লোপের ধরো বাউন্ডারি কন্ডিশন গুলো আমাদের ধরো জানা থাকবে না, কারণ ওগুলোর লেন্থ অনেক বেশি থাকবে হাইটের তুলনায়। ঠিক আছে, আর ফাইনাইট স্লোপ কি হবে? ফাইনাইট স্লোপ হবে যে আমার এন্ড কন্ডিশন এবং মানে স্টার্ট কন্ডিশন এবং এন্ড কন্ডিশন আমি জানবো, এবং হাইটটা ধরো লিমিটেড হাইট থাকবে আর লেন্থ ধরো ছোট হবে। ঠিক আছে, তো লেন্থ ছোট হওয়ার কারণে আমরা টপ সারফেস কোনটা এবং বেস কোনটা সেটা আমরা জানতে পারবো ইজিলি। আর এটা ফেইলিওর প্যাটার্ন হবে সার্কুলার ফেইলিওর প্যাটার্ন। ঠিক আছে, সো এই ছিল আমাদের মেজর ডিফারেন্স বিটুইন ফাইনাইট স্লোপ এবং ইনফাইনাইট স্লোপ। এখন ফাইনাইট স্লোপ আমরা যদি ডিজাইন করতে চাই সেক্ষেত্রে কিছু মেথড আছে। ফার্স্ট মেথডটা হচ্ছে কালম্যানস মেথড। যদি দেখি, তো প্রথমে আমরা কি বললাম যে ফেইলিওর প্যাটার্ন হবে সার্কুলার। ঠিক আছে, কিন্তু কালম্যানস যেই জিনিসটা অ্যাজাম্পশন তার ছিল, তার অ্যাজাম্পশন কিন্তু সার্কুলার প্লেনের ফেইলিওর ছিল। ঠিক আছে, তার ছিল হচ্ছে ওয়েজ শেপে। হ্যাঁ, ওয়েজ শেপে ফেইলিওর হবে, মানে টো থেকে তোমার ওয়েজের মতো একটা প্লেন থাকবে, সেই প্লেনে ফেইলিওরটা হবে, সার্কুলার ফেইলিওর হবে না। ঠিক আছে, একটা সিঙ্গেল প্লেনে ফেইলিওর হবে টো থেকে, মানে টো পর্যন্ত আর কি, টোকে কানেক্ট করে একটা ওয়েজ শেপে ফেইলিওর হবে। সেইটা হচ্ছে কালম্যানসের অ্যাজাম্পশন। ঠিক আছে, সেই অ্যাজাম্পশন থেকে সে জিনিসটা ডিরাইভ করছে। এটা ডিরাইভেশনটা আমি আর মানে ডিটেলসে যাব না। ডিরাইভেশন থেকে সে যেই ইকুয়েশনটা পেলো সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, ধরো 5.21 যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা সে পেয়েছে, যেখানে আমরা দেখতে পারতেছি যে সিডিটা কি ছিল বলতো? ড্রাইভিং ফোর্সের কারণে আমার যে ইকুয়েশনটা আসতেছে। ঠিক আছে, তো ড্রাইভিং ফোর্সের কারণে আমার যে ইকুয়েশনটা আসতেছে সেইটা সে বের করছে তার অ্যানালাইসিস থেকে। ঠিক আছে, তো এইটা সিডি ইকুয়াল টু এই জিনিসটা হচ্ছে কালম্যানস মেথডের ইকুয়েশন। ওকে, তো কালম্যানস মেথডের এই ইকুয়েশনটা থেকে আমি যদি এইচটাকে গামা এইচটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, সিডি বাই গামা এইচ করি, এই টার্মটাকে আবার আমরা বলতে পারি স্ট্যাবিলিটি নাম্বার। ঠিক আছে, এটা একটা ডাইমেনশনলেস একটা নাম্বার, যেখান থেকে আমি এই ইকুয়েশনটাকে মডিফাই করলাম যে স্ট্যাবিলিটি নাম্বার ইকুয়াল টু এটা হতে পারে। ঠিক আছে, এরপরে আসো এই ইকুয়েশনটাকে, সেম ইকুয়েশনটাকে যদি আমি ক্রিটিক্যাল হাইটে কনভার্ট করতে চাই। হ্যাঁ, ক্রিটিক্যাল হাইট কি বলছিলাম? যখন আমার ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1 হবে, তখন আমি যেই এইচটা পাবো এই ইকুয়েশন থেকে, ঠিক আছে, সেই এইচটা হবে আমার ক্রিটিক্যাল হাইট। ক্রিটিক্যাল হাইট মানে ওই হাইটের চেয়ে বেশি হাইট যদি আমি প্রোভাইড করি তাহলে আমার স্লোপটা ফেল করবে। ঠিক আছে, এখন যদি তুমি চিন্তা করো, প্রথমে দেখিয়েছিলাম, ঠিক আছে, যে এফ এস ইকুয়াল টু কি থাকতো? উপরে থাকতো সি সি আর নিচে হচ্ছে সি বাই সিডি। ঠিক আছে, সি বাই সিডি। কিন্তু আমরা যদি করে কিছু যাই, যদি সি সয়েল হয়, ঠিক আছে, এই যে সি সয়েল হলে এটা কি ছিল? ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু সি বাই সিডি। সি ছিল তোমার সয়েলের কোয়েশনটা আর সিডি তোমার
যে ড্রাইভিং ফোর্সটা আছে সেই ড্রাইভিং ফোর্সের কারণে আর কি কতটুকু কোয়েসিভ স্ট্রেস ডেভেলপ করতেছে সেটা, ঠিক আছে। এখন তোমার যদি ফ্যাক্টর অফ সেফটি 1 হয় তাহলে কি হবে, সি ইকুয়াল টু সিডি হবে, মানে আমার সয়েলের যেই স্ট্রেংথ এবং আমার ড্রাইভিং ফোর্সের কারণে যে কোয়েসিভ স্ট্রেসটা আসতেছে দুইটা সমান হবে, ঠিক আছে। যখন ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1 তখন সি ইকুয়াল টু সিডি। তাহলে তুমি কার্লম্যানসের এই সূত্রটায় যাও, এই সূত্রটায় তুমি তাহলে দেখো এখানে কিন্তু আমি সিডি পাইলাম, তাই না? এই সিডিটার ক্ষেত্রে তুমি সি বসাই দিবা এবং ফাইডের ক্ষেত্রে তুমি ফাই বসাই দিবা, কারণ তুমি এখন চিন্তা করতেছো তোমার ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1। ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1 হলে এইচ ইকুয়াল টু এইচ ক্রিটিক্যাল, সিডি ইকুয়াল টু হয়ে যাবে সি, ফাইডি ইকুয়াল টু হয়ে যাবে ফাই। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে কালম্যানসের সূত্র আমি ধরো এটা দিয়ে দিলাম, কিন্তু আমি তোমাকে বলতেছি যে ক্রিটিক্যাল হাইট বের করো, বা যখন ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1 তখন ক্রিটিক্যাল হাইট কত, বা তখন তোমার সিডি ভ্যালু কত, তখন তুমি সিডি ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1 যখন সিডি হয়ে যাবে সি, ফাইডি ইকুয়াল টু হয়ে যাবে ফাই এবং এইচ ইকুয়াল টু হয়ে যাবে এইচ ক্রিটিক্যাল। ঠিক আছে, এখন তুমি এই প্রবলেমটা যদি দেখো, যে প্রবলেমটায় একটা তোমার স্লোপ আছে যেখানে গামা দেয়া আছে, সি এবং ফাই ভ্যালু দেওয়া আছে। সি এবং ফাই এগুলো কি তোমার সয়েলের স্ট্রেংথ প্যারামিটার, ঠিক আছে। এখন অ্যাঙ্গেল, বিটা অ্যাঙ্গেল, তোমার স্লোপটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে এটা হচ্ছে বিটা। আর বলছে যে হোয়াট শুড বি দ্য ডেপথ অফ দ্য কাট স্লোপ when factor of safety equal to 3। ঠিক আছে, তার মানে এখন তোমার দেখো কালম্যানসের ইকুয়েশন হচ্ছে এইটা, এখানে তোমার সিডি আছে, ফাইডি আছে। আমি এখন সিডি এবং ফাইডি কিভাবে বের করব, আমার কোশ্চেনে দেয়া আছে সি এবং ফাই, এখন সি এবং ফাই থেকে সিডি এবং ফাইডি কিভাবে বের করব, ওই যে ফ্যাক্টর অফ সেফটি থেকে, ঠিক আছে। আমরা কি জানি ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু সি বাই সিডি, আবার ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু tan phi বাই tan phi d। এখন আমার সি ভ্যালু দেয়া আছে, ফাই ভ্যালু দেয়া আছে এবং ফ্যাক্টর অফ সেফটি ভ্যালু দেয়া আছে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আমি ব্যাক ক্যালকুলেট করে আমি যে সিডি এবং ফাইডিটা পেয়ে যাচ্ছি। এই সিডি এবং ফাইডিটা আমি কালম্যানসের ইকুয়েশনে বসাবো, বসিয়ে আমি যে এইচটা পাবো সেটা হচ্ছে আমার সেই স্লোপের হাইট। বুঝা গেছে? এখন যদি আমি বলতাম যে ক্রিটিক্যাল হাইট বের করো, ঠিক আছে, আমি ক্রিটিক্যাল হাইট যদি বের করতে বলতাম তাহলে কি হতো, তাহলে কি আমার আলাদা করে এই কাজগুলো করা লাগতো, সিডি বের করা, ফাইডি বের করা, এগুলো কিন্তু করা লাগতো না। ঠিক আছে, সরাসরি কিন্তু আমি এই ইকুয়েশনে HCR লিখতে পারতাম এবং 4CD-র জায়গায় 4C, HC যে ভ্যালুটা সেই ভ্যালুটাই আমি বসাতে পারতাম, ফাইডির জায়গায় আমি সরাসরি ফাই ভ্যালুটাই বসাতে পারতাম। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবা যে কোশ্চেনে আমি কি চাচ্ছি। ঠিক আছে, এইচ ক্রিটিক্যাল চাইলে কিন্তু তোমার এই মাঝখানের এই কাজগুলো আর করার কোনো দরকার নেই। ওকে, 5.10 দরকার নাই। এরপরে আসো যে মাস প্রসিডিউর। ঠিক আছে, তো প্রথমে একটা গেল আমার কালম্যানস মেথডে আমার ডিজাইন করা। এরপরে ডিজাইনগুলো যেগুলোর অ্যাজাম্পশন হচ্ছে আমার ওইটার অ্যাজাম্পশন কি ছিল, আমার একটা ওয়েজে ফেল করবে, এটার অ্যাজাম্পশন কি সার্কুলার প্যাটার্নে ফেল করবে। ঠিক আছে, সার্কুলার প্যাটার্নে ফেল করবে এই অ্যাজাম্পশন থেকে বিভিন্ন ধরনের মেথড আছে, মাস প্রসিডিওর আছে, অর্ডিনারি মেথড অফ স্লাইস আছে, বিশপস মেথড আছে। ঠিক আছে, তো মাস প্রসিডিওরে আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমার এই পুরোটা সয়েল ধরো হোমোজিনিয়াস সয়েল, ঠিক আছে, এবং পুরোটা সয়েল আমরা একটা সিঙ্গেল সয়েল ইউনিট হিসেবে চিন্তা করব, একটা সিঙ্গেল সয়েল ইউনিট হিসেবে চিন্তা করব। এই পুরোটার জন্য একটা ওয়েট থাকবে, একটাই ওয়েট থাকবে। ঠিক আছে, আর পুরোটা ধরো হোমোজিনিয়াস সয়েল, মানে অন্য কোনো আদার কোনো টাইপের সয়েল না, এটার একটাই গামা থাকবে বা এক টাইপের সি থাকবে, এক টাইপেরই ফাই থাকবে। ঠিক আছে, তো একের অধিক কোনো প্রপার্টি থাকবে না সয়েলটা,
সিঙ্গেল প্রপার্টির সয়েল থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা মাস প্রসিডিউরে এটা সলভ করতে পারি বা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এই ডিজাইনের জন্য তোমার একইভাবে HCR ইকুয়াল টু সি বাই গামা এম। ঠিক আছে, তুমি এখান থেকে যদি দেখো যে এই ইকুয়েশনটা CD ইকুয়াল টু গামা এইচ এম বা এম ইকুয়াল টু সি বাই গামা এইচ, মানে স্ট্যাবিলিটি নাম্বার থেকে আমি এই যে একটা এম হচ্ছে একটা নন ডাইমেনশনাল নাম্বার, যেটাকে আমরা স্ট্যাবিলিটি নাম্বার বলি। ঠিক আছে, এই স্ট্যাবিলিটি নাম্বার দিয়ে আমি এই মাস প্রসিডিউরে আমি সলভ করতে পারি বা আমার স্লোপটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এখন দেখো এখানে একটা চার্ট থাকবে, সেই চার্টের উপর ডিপেন্ড করবে আমার সেই চার্ট থেকে আমি বিটা অ্যাঙ্গেল এবং স্ট্যাবিলিটি নাম্বার এবং আরেকটা জিনিস আছে ডি। ডি হচ্ছে তোমার একটা হাইট, যেটা ধরো তোমার স্লোপের টপ থেকে তোমার এখানে আসছে এই যে স্লোপের টপ থেকে তোমার একটা হার্ড স্ট্রাটা পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে মিন করবে। ঠিক আছে, এখন দেখো তোমাকে বলছিলাম আমি গত ক্লাসে যে ফাইনাইট স্লোপ সার্কেল তিন ভাবে ফেল হতে পারে। একটা হচ্ছে শ্যালো স্লোপ ফেইলিয়ার, যখন তোমার উপরের কিছু সয়েল ফেল হবে বিকজ উপরের কিছু সয়েল উইকার দেন নিচের সয়েল। টো ফেইলিয়ার হতে পারে যখন তোমার বিটা গ্রেটার দেন 1। ঠিক আছে, এখানে দেখবা যখন বিটা গ্রেটার দেন 53 ডিগ্রি। ঠিক আছে, বিটা গ্রেটার দেন 53 ডিগ্রি হলেই বুঝবা যে তোমার টো ফেলিয়ার হবে, এবং বিটা লেস দেন 53 হলে আইদার তোমার স্লোপ সার্কেল ফেলিয়ার হবে অর তোমার হচ্ছে বেস ফেলিয়ার হবে। ঠিক আছে, এবং বেস ফেলিয়ার যখন হবে তখন তোমার এই যে দেখবা যে একটা হার্ড স্ট্রাটা, এটা ধরো একটা হার্ড স্ট্রাটা, এই হার্ড স্ট্রাটা পর্যন্ত তোমার ফেলিয়ারটা হবে। ঠিক আছে, যতক্ষণ হার্ড স্ট্রাটা পাবা না, মানে ওই হার্ড স্ট্রাটা যখন পাবা, হার্ড স্ট্রাটার আগ পর্যন্ত তোমার যে সয়েল গুলো নিয়ে ফেল হবে এটাকে আমরা বলবো বেস ফেলিয়ার। ঠিক আছে, এখন আসো ডিটা যখন তুমি ক্যালকুলেট করবা, ডি ক্যালকুলেটের জন্য তোমার ডিএইচ বাই এইচ করতে হবে। ঠিক আছে, এখন ডিএইচটা কি থাকবে, ডিএইচটা হচ্ছে যেটা তোমার টপ সারফেস থেকে হার্ড স্ট্রাটা পর্যন্ত যেই ডিস্টেন্সটা, সেটাকে আমরা ডিএইচ বলবো, এবং আমার স্লোপের যে হাইটটা সেটা হচ্ছে আমার এইচ। এই ডিএইচ বাই এইচ করলে তুমি এই ডি ভ্যালুটা পাবা। ঠিক আছে, এই ডি ভ্যালুটার উপর ডিপেন্ড করে তোমার এই চার্টটা ইউজ করতে হবে, যে ডি ইকুয়াল টু 1.2 গ্রেটার দেন 1.2 এবং ডি ইকুয়াল টু 1 হলে তোমার কি কি টাইপের ফেলিওর হতে পারে। ঠিক আছে, আবার এই যে এখানে কিন্তু ডি ইকুয়াল টু 1, 1.2, 1.52 এগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ট্রেন্ড লাইন কিন্তু আঁকা আছে। ঠিক আছে, তো তুমি যখন একটা স্লোপ ডিজাইন করবা, তুমি সেই স্লোপের বিটা অ্যাঙ্গেল জানবা, বিটা অ্যাঙ্গেল থেকে তুমি সেই স্লোপের ডি ভ্যালুটাও জানবা। ডি ভ্যালুটা যেভাবে বললাম বের করতে হবে, এই যে তোমার টপ সারফেস থেকে তোমার হার্ড স্ট্রাটা পর্যন্ত ডিস্টেন্স ডিভাইডেড বাই তোমার স্লোপের হাইট, এটা করে তুমি ডি ভ্যালুটা পাবা। তো তুমি বিটা অ্যাঙ্গেল ধরো জানো 20 ডিগ্রি, তুমি ডি ভ্যালু ধরো তোমার আসলো 1.5, এরপরে এখান থেকে তুমি বামে চলে যাবা। বামে চলে গেলে তুমি একটা স্ট্যাবিলিটি নাম্বার পাবা। ঠিক আছে, সেই স্ট্যাবিলিটি নাম্বার তুমি এই ইকুয়েশনে বসাবা। এই ইকুয়েশনে বসালে তারপরে তুমি গামা জানবা, তোমার সয়েলের গামা জানবা, সয়েলের সি জানবা, তুমি ওখান থেকে সয়েলের হাইট কত তোমাকে দিতে হবে বা তোমার সয়েলের ক্রিটিক্যাল হাইট কত হবে সেটা তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার মাস প্রসিডিউরে সয়েলের ক্রিটিক্যাল হাইট বের করা বা ফ্যাক্টর অফ সেফটি বের করা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যদি একটা ম্যাথ দেখি, যে এখানে তোমার স্লোপ আছে, স্লোপের হাইট হচ্ছে 30 ফিট, তোমার
rock layer is located at a depth of 45 feet measured from the top of the embankment. মানে top of the embankment থেকে তোমার 45 feet নিচে একটা rock layer আছে। So তাহলে এই 45 হচ্ছে আমার DH, H ভ্যালু হচ্ছে আমার 30 feet। এখন বিটা অ্যাঙ্গেল দেওয়া আছে তোমার 35 ডিগ্রি, CU মানে সয়েলের কোয়েশন দেওয়া আছে 1000 পাউন্ড পার ফিট স্কোয়ার এবং গামা দেওয়া আছে 120। এখন তুমি ফ্যাক্টর অফ সেফটি কত, এখানে এই স্লোপটার ফ্যাক্টর অফ সেফটি কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি কি করবা, তুমি এই চার্টে চলে যাবে। ঠিক আছে, এটা মনে হয় টেইলর চার্ট বলে। টেইলরস মেথড বলে, ঠিক আছে। ওকে, তুমি চার্টে চলে যাবা, চলে গিয়ে তুমি ফার্স্টে কি 35 ডিগ্রি বিটা অ্যাঙ্গেল, ঠিক আছে, বিটা অ্যাঙ্গেল খুঁজবা 35 ডিগ্রি কোথায়, এখানে। তারপরে ডি ভ্যালু কত পাচ্ছ 1.5, 1.5 এর যে ট্রেন্ড লাইনটা সে পর্যন্ত যাবা, সেখানে গিয়ে তুমি বাম সাইডে তোমার স্ট্রেট লাইন টানবা, টানলে দেখবে যে তোমার স্ট্যাবিলিটি নাম্বার কত আসছে 1.179। ঠিক আছে, 0.179 এটা আসলে তুমি এই যে তোমার ইকুয়েশনটা আছে এটা, এই ইকুয়েশনে তুমি এম ভ্যালু বসাবা, গামা ভ্যালু বসাবা এবং এইচ ভ্যালু বসাবা। বসালে তারপর কি পাবা, সিডির ভ্যালুটা পাবা। ঠিক আছে, এই যে এখানে একটু ভুল আছে, এটা সিডি হবে। সিইউ কখন হবে, সিইউ হবে যখন তোমার এইচ ক্রিটিক্যাল হবে। ঠিক আছে, আর সিডি কি, ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স নর্মাল টাইমে একটা ফ্যাক্টর অফ সেফটি যখন থাকবে সেইটা, তখন আমি যে সিটা পাবো সেটা হচ্ছে আমার সিডি বা ড্রাইভিং ফোর্সের কারণে আমার কোয়েশন। ঠিক আছে, আর সিইউ হচ্ছে আমার সয়েলের আনরেইন কোয়েশনটা, সয়েলের যে কোয়েসিভ স্ট্রেংথটা সেটা হচ্ছে আমার সিইউ। ঠিক আছে, এটা খেয়াল রাখবা যে কখন সি বসাচ্ছ বা সিইউ বসাচ্ছ এবং কখন সিডি বসাচ্ছ। ঠিক আছে, এখন যেহেতু আমাকে একটা ফ্যাক্টর অফ সেফটি বের করতে বলছে, তার মানে কি এটা কোনো ক্রিটিক্যাল হাইট না বা ক্রিটিক্যাল মানে ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1 না, একটা ফ্যাক্টর অফ সেফটি গ্রেটার দেন 1 হবে। দ্যাটস ওয়াই তুমি এম ইকুয়াল টু সিডি বাই গামা এইচ, এখান থেকে তুমি সিডি ভ্যালুটা বের করবা। সিডি ভ্যালু এই যে এখানে আবার ঠিক লিখছে, সিডি ইকুয়াল টু 644.4 এটা পাচ্ছি, আর সিইউ কত ছিল 1000। তাহলে ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু আমরা কি জানি, সি বাই সিডি। সি বাই সিডি করলে তুমি ফ্যাক্টর অফ সেফটি পেয়ে যাচ্ছ which is greater than 1, তাহলে তোমার স্লোপটা স্টেবল। ঠিক আছে, বুঝা গেছে। তাহলে মাস প্রসিডিউরে কিভাবে ফ্যাক্টর অফ সেফটি বের করতে হয় সেটা বুঝা গেছে, রাইট? কেউ কোনো কথা বলছো না? হ্যাঁ, না বুঝলে একটু বলবা, কারণ এখানে কিন্তু তোমাদের কনফিউশনটা ক্রিয়েট হবে যে কখন তুমি সি ইউজ করবা, কখন সিডি বা কখন ফাই, কখন ফাইডি। ঠিক আছে, এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবা। ওকে, এখন 5.6টা নিজেরা দেখে নিবা, সেম আগেরটার মতো। আর 5.7 এর সিটা করা লাগবে না। ঠিক আছে, 5.7 এর সিটা করা লাগবে না, এ বি হচ্ছে এতক্ষণ যা বললাম সেগুলোর মতোই। এখানে হচ্ছে দেখো কি কিছু বলছে, determine the undrained cohesion of the clay। ঠিক আছে, undrained cohesion of the clay জানতে চাইছে, দ্যাটস ওয়াই তোমার HCR equal to CU by gamma M। ঠিক আছে, এখান থেকে বের করতে হবে, তার মানে কি ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1। ঠিক আছে, ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1, দ্যাটস ওয়াই তুমি H ক্রিটিক্যাল থেকে তোমাকে কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আনরেনের সাথে ফ্যাক্টর অফ সেফটি কিভাবে রিলেটেড? বুঝলাম না, আবার বলবা। মানে যে ফ্যাক্টর অফ সেফটি 1, হুম, তাহলে আমরা
তোমার কথাটা আমি মানে কেটে কেটে আসছে, বোঝা যায়নি। ফ্যাক্টর 1 কে ধরলাম আমরা এখানে। তুমি কি একটু মেসেজে লিখবা, কারণ তোমার কথাটা কেটে কেটে আসছে তো কেন জানি। ও মেবি আস্ক করতেছে যে ফ্যাক্টর অফ সেফটি এখানে 1 কিভাবে ধরলাম আমরা আর কি, মানে আনড্রেন এর সাথে এটার কানেকশনটা কি আর কি। আচ্ছা, আনডেড এখানে কিন্তু বলছে ডিটারমাইন দ্য আনডেড কোয়েশন অফ দ্য ক্লে, ঠিক আছে? সয়েলের যে কোয়েশনটা সেইটা বের করতে বলছে, ঠিক আছে? সয়েলের যে কোয়েশনটা সেটা বের করতে বলছে, এবং এখানে মেবি দেখি আমি যে এই কাট স্লোপ আমি পুরোটা পড়ে দেখি যে কিভাবে এইচ ক্রিটিক্যাল ধরলো, ঠিক আছে? দ্য স্লোপ এত slope failure occurred when the cut reached at a depth of, হ্যাঁ এই যে এখানে বলছে কিন্তু slope failure occurred when the cut reached a depth of 6.1 মিটার। তার মানে কি, যখনই 6.1 মিটারে গেছে হাইটটা, তখনই হচ্ছে স্লোপটা ফেল করছে। তার মানে 6.1 মিটার হচ্ছে আমার ক্রিটিক্যাল হাইট, ঠিক আছে? তো ক্রিটিক্যাল হাইট দিয়ে দিচ্ছে, যেহেতু ক্রিটিক্যাল হাইট দিয়ে দিচ্ছে, সেহেতু আমি যেই সিটা পাবো এখান থেকে সেটা হবে আমার সয়েলের আনড্রেন কোয়েশন, ঠিক আছে? সেখান থেকে আমি বের করলাম সিইউটা। কোশ্চেন পড়ে তোমাকে বুঝতে হবে, হয় এখানে হয়তো এত কথা না বলে হয়তো সরাসরি ক্রিটিক্যাল হাইট বলে দেওয়া থাকতে পারে, বা সরাসরি ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু 1 এটাও বলে থাকলেও তো তুমি বুঝতা সরাসরি। ওভাবে করে না বলে একটু ডিটেলসে বলছে যে স্লোপ ফেইলিওর অকার্ড ওয়েন দ্য স্লোপ হাইট ইজ 6.1 মিটার। তার মানে যখনই স্লোপ হাইট ধরো 6.1 মিটারে পৌঁছাচ্ছে, তোমার স্লোপটা ফেল করে গেছে, তার মানে 6.1 মিটারই তোমার ক্রিটিক্যাল হাইট ছিল, ঠিক আছে? তো সেখান থেকে বোঝা গেছে যে এই ইকুয়েশন দিয়ে আমি যে সিটা বের করতে পারবো সেই সিটা হবে আমার সয়েলের কোয়েশন, ঠিক আছে? বুঝা গেছে? ওকে, আচ্ছা। এরপরে এটা ছিল আমার যখন ফাই ইকুয়াল টু 0 এই কন্ডিশনে, ঠিক আছে? আর ফাই গ্রেটার দেন 0 এই কন্ডিশন গুলো আমরা আর দেখতেছি না। আরেকটা কন্ডিশন এখানে দেখবা যে ফাই গ্রেটার দেন 0 এই কন্ডিশন, বা যখন ফাই আছে আর কি। হ্যাঁ, তো ফাই থাকলে সেই কন্ডিশনটা আমরা করতেছি না, আমরা সরাসরি এখন অর্ডিনারি মেথড অফ স্লাইসে চলে যাবো, ঠিক আছে? মাস প্রসিডিউরে আমরা দেখলাম যে যতটুকু স্লোপ আমরা ফেল হচ্ছে ওইটুকু সয়েলকে আমরা হোমোজিনিয়াস সয়েল দেখলাম, এবং পুরোটা সয়েলকে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে আমরা ট্রিট করলাম। কিন্তু অর্ডিনারি মেথড অফ স্লাইসে আমরা দেখব যে এই যে স্লোপটা ফেল হবে যে তোমার সার্কুলার প্যাটার্নে, এখানে যেই ফেলিয়ার প্যাটার্নের আন্ডারে যতটুকু তোমার সয়েল থাকবে, সয়েলটাকে আমরা বিভিন্ন স্লাইসে ভাগ করব, ঠিক আছে? এবং প্রতিটা স্লাইস আলাদা আলাদা ইউনিট হিসেবে কাজ করবে, ঠিক আছে? প্রতিটা স্লাইসের আলাদা আলাদা ওয়েট থাকবে, এবং এই সয়েলটা হোমোজেনিয়াস সয়েল নাও হতে পারে, ঠিক আছে? এখানে কয়েক ধরনের সয়েল প্যারামিটার বা সয়েলের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, কয়েক ধরনের গামা থাকতে পারে, কয়েক ধরনের সিফাই থাকতে পারে, আবার পোর ওয়াটার প্রেশার থাকতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে তুমি দেখবা যে অর্ডিনারি মেথড অফ স্লাইসে যে ফ্যাক্টর অফ সেফটিটা আমরা বের করি সেটার সূত্র হচ্ছে এটা। এটা না বলে তুমি এটাও বলতে পারো, এখানে ধরো পোর ওয়াটার প্রেশার সহ বলা আছে, আর এটা ধরো পোর ওয়াটার প্রেশার ছাড়া যে ইকুয়েশনটা সেটা, ঠিক আছে? এখানে সেম ইকুয়েশন, জাস্ট একটু ইউ ডেল এল, যেটা এটা পোর ওয়াটার প্রেশারের জন্য আসছে, ঠিক আছে? পোর ওয়াটার প্রেশার যদি না থাকে এই টার্মটা হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো যে এরকম একটা স্লোপ, সেখানে তোমার সার্কুলার ফেইলিয়ার প্যাটার্ন, এবং এইটার একটা কি থাকবে, এটা যেহেতু সার্কেলের একটা অংশ, এটার একটা অরিজিন থাকবে, এটা হচ্ছে সেই অরিজিন। এখন অরিজিন থেকে তুমি, এটা একটা বিটা অ্যাঙ্গেলে থাকবে, প্লাস এই অরিজিন থেকে তোমার, আচ্ছা
প্রতিটা স্লাইস যেহেতু আলাদা আলাদা ইউনিট হিসেবে কাজ করবে, প্রতিটা ইউনিটের আলাদা আলাদা ওয়েট থাকবে যেটা নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, ওয়েট ধরো প্রতিটা ইউনিটের সেন্টার বরাবর নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, তো তাহলে তুমি প্রতিটা ইউনিটের একটা সেন্টার পাচ্ছ। এই সেন্টার থেকে তুমি এই মূল বিন্দু পর্যন্ত যদি একটা লাইন টানো, ঠিক আছে, সেটা যেই কোণটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে এক একটা আলফা কোণ। ঠিক আছে, যেহেতু প্রতিটা স্লাইস এক একটা ইউনিট হিসেবে কাজ করবে, প্রতিটা আলফা ডিফারেন্ট হবে। প্রতিটা স্লাইসের জন্য প্রতিটার আলফা ডিফারেন্ট হবে। দেখতেছো এটা 70 ডিগ্রি, এটা 54, 38। ঠিক আছে, এবং আলফার ভ্যালু পজিটিভ প্লাস বা নেগেটিভ দুটাই হতে পারে। পজিটিভ কখন হবে, তুমি ও বিন্দু থেকে যদি নিচের দিকে একটা স্ট্রেট লাইন টানো, এই স্ট্রেট লাইনের ডান পাশে যেই আলফা ভ্যালু গুলো থাকবে সেগুলো পজিটিভ আলফা, এবং এটার বাম দিকে যেই আলফা গুলো থাকবে সেগুলোকে হচ্ছে তুমি নেগেটিভ আলফা হিসেবে ডিনোট করবে। ঠিক আছে, এরপরে তুমি প্রতিটা ইউনিটের ওয়েট হিসাব করবা। ওয়েট হিসাব করে এই যে এই ইকুয়েশনে তুমি বসালেই তুমি ফ্যাক্টর অফ সেফটি গুলা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এই যে প্রতিটা স্লাইসের কিন্তু আলাদা আলাদা লেন্থ থাকবে, আলাদা আলাদা হাইট থাকবে। ঠিক আছে, এই সবগুলো কিন্তু তোমার কেন দরকার হবে, তোমার এই যে ওয়েটটা বের করার জন্য তোমার দরকার হবে। তো তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এই আলফা ভ্যালু গুলো পরীক্ষায় দিয়ে দেওয়া হবে, প্লাস তোমার এই স্লাইস গুলোর ডাইমেনশন গুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, লেন্থ এবং হাইট কত হবে। তোমাদের কাজ খালি এই কোশ্চেনটা যদি পাও এরকম একটা টেবিল মেক করতে হবে, যেই টেবিলে তুমি লিখতে পারবা যে প্রতিটা হাইটের উইথ কত, হাইট কত। ঠিক আছে, উইথ কত, হাইট কত, সেটা লিখে দিলা। সেখান থেকে তুমি ডাব্লিউ বের করতে পারবা। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু কি, গামা ভি করে তুমি বের করবা তোমার ডাব্লিউ গুলো। ঠিক আছে, এটার একটা ডিটেলস আমি ম্যাথ করে দেওয়া আছে আমার কাছে। সেটা হচ্ছে মানে এখানে তো তোমাদের পোর ওয়াটার প্রেসার ছাড়া পোর ওয়াটার প্রেসার সহ একটা ম্যাথ আমি তোমাকে আপলোড করে দিব। সেটা তুমি হুবহু কপি করলেই মানে বা গো থ্রু করলে তুমি পোর ওয়াটার প্রেসার ছাড়াও করতে পারবা, পোর ওয়াটার প্রেসার সহ করতে পারবা। ঠিক আছে, তুমি ওয়েটটা বের করবা, এরিয়া আগে বের করতে হবে। এর জন্য তোমার এরিয়া কি হবে, প্রথম স্লাইসটা এবং লাস্টের স্লাইসটা কি ট্রায়াঙ্গেল, তাই না? এগুলো যেহেতু ট্রায়াঙ্গেল, এগুলো হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলের সূত্র থাকবে, সূত্র দিয়ে তুমি এরিয়াটা বের করবা। এরপরে কি মাঝখানের গুলো কি তোমার ট্রাপিজয়েড, ট্রাপিজয়েডের এরিয়া দিয়ে তুমি এরিয়া গুলো বের করবা। বুঝা গেছে? তারপরে তুমি গামা ইনটু এই তোমার এরিয়া করলে তোমার হচ্ছে এই ভ্যালু গুলো তুমি ডাব্লিউ ভ্যালু গুলো তুমি পেয়ে যাবে। এরপরে তোমার আলফা ভ্যালু তো তোমার দেয়াই থাকবে, দেয়া না থাকলে তোমার কিভাবে বের করতে হয় সেটাও তুমি জানো। ঠিক আছে, তো সেইভাবে করে আলফা ভ্যালু গুলো তুমি জানবা। আলফা ভ্যালু গুলো বের করলে তুমি কি ডাব্লিউ সাইন আলফা, ডাব্লিউ কজ আলফা এই জিনিসগুলো বের করতে পারবা। ঠিক আছে, এরপরে ইকুয়েশনে যাও। ইকুয়েশনে তাহলে তোমার আরেকটা কি জিনিস বাকি থাকে, তুমি কি কি পেয়ে গেছো, ডাব্লিউ কজ আলফা পেয়ে গেছো, ডাব্লিউ সাইন আলফা পেয়ে গেছো, ট্যান ফাইও বের করতে পারবা কারণ ফাই ভ্যালু দিয়ে দেওয়া থাকবে। তারপরে কি সি ভ্যালুও দিয়ে দেওয়া থাকবে। আরেকটা কি লাগবে তোমার, ডেল এল, এই জিনিসটা লাগবে। ঠিক আছে, ডেল এল এই জিনিসটা তোমাকে বের করতে হবে হচ্ছে তোমার বি বাই কজ আলফা করে। এটা যে গতদিন তোমাকে দেখাইছিলাম যে এই যে সারফেসের লেন্থটা বের করতে হবে কিভাবে, ওইভাবে তোমার বি বাই কজ আলফা করে তোমার ডেল এলটা বের করতে হবে। ঠিক আছে, তো ডেল এল বের করলে তুমি এগুলো সবগুলো সাম লাগবে, ডেল এল এর সাম, ডাব্লিউ সাইন আলফার সাম, ডাব্লিউ কজ আলফার সাম। সাম গুলো কিন্তু এই ইকুয়েশনে বসাতে হবে, এখানে দেখবা সাম আকারে দেওয়া আছে। ঠিক আছে, যে সামেশন আকারে দেওয়া আছে। ঠিক আছে, সি কিন্তু প্রতিটা স্লাইসের জন্যই সেম থাকবে যদি না তোমার হোমোজিনিয়াস না হয়।
ঠিক আছে, ধরে নিচ্ছি যে হোমোজিনিয়াস। ঠিক আছে, হোমোজিনিয়াস হলে তোমার প্রতিটা স্লাইসের জন্য সি ভ্যালু সেম থাকবে, ফাই ভ্যালু সেম থাকবে। ঠিক আছে, কিন্তু প্রতিটা স্লাইসের জন্য তোমার ডেল এল ডিফারেন্ট হবে, ডাব্লিউ কজ আলফা ডিফারেন্ট হবে, ডাব্লিউ সাইন আলফা ডিফারেন্ট হবে। দ্যাটস ওয়াই এই তিনটা জিনিস তোমাকে টোটাল যে সাম পাবা প্রতিটা স্লাইসের জন্য সেই সামটা বসাতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন ধরো তোমার যদি পোর ওয়াটার প্রেশার থাকে, তখন তোমার কি হবে? একটা পোর ওয়াটার প্রেশার ভ্যালু আসবে, যেটা হচ্ছে ইউ, এবং ইউ এর সাথে তুমি যে ডেল এলটা বের করছো সেটাও তোমাকে গুণ করতে হবে। ঠিক আছে, তো এইটুকু টার্ম তোমার আলাদা করে আসবে, এবং এইটা তুমি আলাদা করে আরেকটা টেবিল করবা, এবং সেইটার সামটা তোমাকে এখানে মাইনাস করতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনে ডাব্লিউ কজ আলফা মাইনাস ইউ ডেল এল করতে হবে। কারণ কি, তুমি কি জানো, আগে ক্লাসে আমি বলছি যে পোর ওয়াটার প্রেশার আমাকে সবসময় মাইনাস করতে হবে। পোর ওয়াটার যেখানেই থাকবে আমাকে সবসময় পোর ওয়াটার প্রেশারকে মাইনাস করতে হবে ইফেক্টিভ স্ট্রেসটা বের করার জন্য। দ্যাটস ওয়াই আমরা এই যে পোর ওয়াটার প্রেশারটা এখানে মাইনাস করবো। ঠিক আছে, এখন আমি একটু দেখি। আচ্ছা, এখানে দেখো একটা প্র্যাকটিস প্রবলেম আছে, যেখানে তোমার ওয়াটার টেবিল আছে। ঠিক আছে, ওয়াটার টেবিল। এখন তুমি যখন বের করবা, এইরকম একটা কোশ্চেন পাবা যেখানে ওয়াটার টেবিল আছে, যখন তুমি এতক্ষণ যা বললাম হুবহু সেটা তো করবা, তারপরে গিয়ে তুমি পোর ওয়াটার প্রেসারের কাজটা করবা। ঠিক আছে, তো তার মানে কি, তুমি কোশ্চেন পেয়ে তোমাকে প্রথমে আগে যে সাইজ গুলো নিয়ে কাজ করতে হবে। সাইজ গুলো কি? সয়েলের স্লাইস। ঠিক আছে, তো সয়েলের ওয়েট, এই পুরাটা স্লাইসের ওয়েট বের করতে হবে আগে। তো পুরোটা সয়েলের ওয়েট বের করার জন্য তোমার এই যে সয়েলের হাইট এবং লেন্থ বা উইডথটা দরকার হবে। ঠিক আছে, তো তাহলে কি, এই ধরো 4 নাম্বার স্লাইস, এটার উইডথ তুমি পাচ্ছ 12.7, আর হাইট তুমি কত পাবা বলো তো? হাইট কত লিখবা এটার, এই স্লাইসটা যখন তুমি কাজ করবা? ম্যাম দুইবার লিখতে হবে না, এবার 14.6 আরেকবার 10. তোমার হাইট কিন্তু এখানে কি ট্রাপিজয়েডের হাইট, তাই না? ট্রাপিজয়েডের কিন্তু তোমার এরিয়া যখন বের করবা, যে এইটাও তোমাকে নিতে হবে, এইটাও নিতে হবে, তারপর ডিভাইডেড বাই 2 করতে হবে, তাই না? ইনটু 12.7 করতে হবে। তাহলে কি, যখন তুমি এই স্লাইসটা নিয়ে কাজ করবা, তুমি কিন্তু 14.6 প্লাস 10, এটা একদিকের হাইট, 16.8 প্লাস 10.7 এটা আরেক দিকের হাইট। ঠিক আছে, এখানে ওয়াটার টেবিল আছে দেখি যে তুমি এই যে এতটুকু বাদ দিয়ে দিবা, এটা কিন্তু হবে না, কারণ এই পুরোটা সয়েল নিয়ে তোমাকে আগে কাজ করতে হবে। এরপরে তুমি এই যে ওয়াটারের যে 10.7 এইটুকু জিনিস তুমি পরে বাদ দিবা, যখন তুমি মাইনাস ইউ ইন্টু এল করবা তখন। ঠিক আছে, কিন্তু যখন তুমি সয়েলের ডাব্লিউটা বের করবা, তখন কিন্তু তোমাকে এই যে পুরোটা হাইট নিতে হবে। এটা কিন্তু সবাই ভুল করে, তো শুধুমাত্র এই যে ওয়াটার টেবিলের উপরের টুকু নিয়ে ক্যালকুলেশন করে দেয়। ঠিক আছে, তো এইটা কিন্তু ভুল করা যাবে না। এখানে আমি কিন্তু বলেও দিছি নিজে, যখন প্রথমে ডাব্লিউ বের করবা, ডাব্লিউ হচ্ছে গামা এ ইন্টু 1। ঠিক আছে, 1 গত ক্লাসে বলছিলাম যে ওই পাশে যেহেতু তোমার 1 ইউনিট আমরা উইথ ধরতেছি, দ্যাটস ওয়াই আমরা 1 ধরতেছি। এখন W1 কি বের করবা? 1 স্লাইস 1, স্লাইস 1 কি তোমার ট্রায়াঙ্গেল, তাই না? ট্রায়াঙ্গেল, তাহলে তুমি ট্রায়াঙ্গেলের এরিয়া নাও, হাফ ইন্টু 10.8 ইন্টু 10.3 ইন্টু গামা। গামা মেবি এখানে 119 ছিল গামা। ঠিক আছে, এটা গেল প্রথম স্লাইস। সেকেন্ড স্লাইসটা দেখো, সেকেন্ড স্লাইসের জন্য তোমার ট্রাপিজয়েড, এটা ট্রাপিজয়েড, ট্রাপিজয়েডের জন্য কি তোমার H1 প্লাস H2 বাই 2 ইন্টু এল।
ঠিক আছে, এটা করতে হবে। তাহলে H1 কত 10.3, H2 কত হবে 12.5 প্লাস কিন্তু 5.2। প্লাস 5 এটা মনে রাখবা, যেখানে আমি ভালো করে লিখেও দিচ্ছি যে 17.7 কোথা থেকে আসলো, ইন্টু তোমার এই যে 9.4 ইন্টু গামা 190। ঠিক আছে, একইভাবে তুমি সবগুলো স্লাইডসে ডাব্লিউ বের করে ফেলবা। ডাব্লিউ বের করার পরে এই যে তোমার আগে টেবিলটাই করে নিবা। আগে তোমার প্রথম কাজই হচ্ছে টেবিলটা করে নেওয়া। টেবিলটা করে নিয়ে তারপর তুমি ক্যালকুলেশন গুলো লিখতে থাকো। প্রতিটা স্লাইসের জন্য ডাব্লিউ তুমি নোট ডাউন করলা। তারপর প্রতিটা স্লাইসের জন্য আলফা ভ্যালু কিন্তু দেয়া আছে, সেই আলফা ভ্যালু গুলো তুমি লিখে ফেললা। এখান থেকে তুমি কি বের করতে পারবা, সরাসরি কিন্তু ডাব্লিউ সাইন আলফা, ডাব্লিউ কজ আলফা, এই দুইটা টেবিল কিন্তু তুমি মানে এই দুইটা কলাম কিন্তু তুমি করে ফেলতে পারবা, তাই না? এরপর আসে তোমার ডেল এল বের করতে হবে। ডেল এল ছিল তোমার বি বাই কজ আলফা। এই যে বি, এটা হচ্ছে আমার বি বাই কজ আলফা, এইটার যে আলফাটা কজ আলফা। ঠিক আছে, প্রতিটা স্লাইসের জন্য আলাদা আলাদা করে বি বাই বি, যেহেতু প্রতিটা স্লাইসের জন্য আলাদা, আলফা যেহেতু প্রতিটা স্লাইসের জন্য আলাদা, ডেল এল এর ভ্যালুটাও তোমার আলাদা হচ্ছে। ঠিক আছে, আলাদা হচ্ছে। এরপরে আসো ইউ, যেহেতু এখন পোর ওয়াটার প্রেসার আছে বা ওয়াটার টেবিল আছে, ইউটা তুমি কিভাবে বের করবে? ইউ বের করো। তোমার প্রথম স্লাইসের জন্য কি ইউ থাকবে স্লাইস 1 এ? না ম্যাম, মানে কিন্তু ইউ ইকুয়াল টু 0। দেখো স্লাইস 1 এ u1 ইকুয়াল টু 0। স্লাইস 2 কি? স্লাইস 2 কিন্তু ট্রায়াঙ্গেল। স্লাইস 2 এ তোমার পোর ওয়াটার প্রেসারে যতটুকু আছে এটা কিন্তু ট্রায়াঙ্গেল। তাহলে তুমি ট্রায়াঙ্গেলের সূত্রতে যাও, হাফ ইন্টু 5.2 ধরো 1 মিনিট। কি ইয়াটা লাগবে না? আচ্ছা, বুঝছি, ভুলে গেছি। ঠিক আছে, শোনো, এখানে হচ্ছে তোমার পোর ওয়াটার প্রেসারের যখন তুমি বের করবা পোর ওয়াটার প্রেসারটা, সেটা হচ্ছে তুমি তুমি যে ওয়াটার টেবিলটা থাকে সেই ওয়াটার টেবিলের মাঝখানে তুমি তোমার স্ট্রেসটা বের করবা। ঠিক আছে, এখানে তুমি এরিয়া নিবা না। এখানে তুমি তোমার যেই দুইটা হাইট, এই দুইটা হাইটের তুমি মাঝখানে যেই তোমার মানে ওটাকে কি বল, এভারেজটা নিবা ইনটু তুমি গামা ডাব্লিউ করবা। ঠিক আছে, এটা হবে তোমার পোর ওয়াটার প্রেসার। তাহলে কি তুমি এখানে তো 0 আছে, এখানে 5.2 আছে, এতটুকু স্লাইসের যে তোমার সেন্টারটা, সেই সেন্টারে তোমার প্রেসার কতটুকু আসতেছে। ঠিক আছে, এই স্লাইসের সেন্টারে তোমার প্রেসার কতটুকু আসতেছে ওয়াটারের কারণে, সেটা তুমি বের করবা। সেটা বের করার জন্য তোমার 5.2 প্লাস 0 ডিভাইডেড বাই তুমি বা 5.2/2 করলেই তো তুমি হচ্ছে এই সেন্টার পয়েন্টটা পাবা, ইনটু তুমি গামা ডাব্লিউ করবা। একইভাবে তুমি যে 5.2 প্লাস 10 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে তোমার এই স্লাইসের সেন্টার হবে, সেই সেন্টার বরাবর তোমার কতটুকু প্রেসার হচ্ছে, তাহলে এই সেন্টার ইনটু গামা ডাব্লিউ। ঠিক আছে, এইভাবে করে সবগুলো স্লাইসের জন্য তুমি ওয়াটার প্রেসার বের করবা। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে ওয়াটার প্রেসার যখন বের করবা তখন তোমার এরিয়া বের করতে হবে না। ঠিক আছে, প্রেসারটা তোমার যে স্লাইসটা আছে ওয়াটার টেবিলের জন্য, তুমি যে স্লাইসটা চিন্তা করতেছো ওই স্লাইসের সেন্টারে কতটুকু ওয়াটার প্রেসার দিচ্ছে সেটা বের করলেই হবে। ঠিক আছে, তাহলে সেন্টারটা বের করবা কিন্তু গামা ডাব্লিউ করবা। এভাবে করে তুমি প্রতিটা ইউ বের করবা এবং ডেল এল যেহেতু আগেই বের করছো, ইউ ডেল এল করে তোমার আরেকটা কলাম করবা। তাহলে তুমি এখান থেকে তোমার ডেল এল এর সাম লাগবে, ইউ ডেল এল এর সাম লাগবে, ডাব্লিউ সাইন আলফা, ডাব্লিউ কজ আলফার সাইন লাগবে। ঠিক আছে, এরপরে তুমি এখানে ইকুয়েশনটা আছে, যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম, ঠিক আছে, সি ইন্টু সাম অফ ডেল এল দিয়ে তারপর কি ডাব্লিউ কজ আলফার সাম মাইনাস
ডাব্লিউ মাইনাস ইউএল এর সাম ইন্টু tan phi আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার ডাব্লিউ সাইন সাম করলে তুমি আচ্ছা ম্যাম, মিটিংটা হচ্ছে কেটে যাবে, 1 ঘন্টা হয়েছে তো। আমি নতুন লিংক দিই তাহলে। আচ্ছা হ্যাঁ আচ্ছা করবা ফ্যাক্টর অফ সেফটি ইয়েস ম্যাম। এই জন্য ক্লাসগুলো একটু মানে অফলাইনে নিলেই ভালো হয়, তাহলে মানে ব্ল্যাক জি ম্যাম। দেখানো গেলে ভালো হতো আরো।